উইশ ইউ আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের থেকে কয়েকটা ক্লাস আমরা শুধু প্র্যাকটিসের উপর করব। কারণ দেখো, আমি এই জিনিসটা দেখেছি যে অনেকে হয়তো শেখান, কিন্তু সেই যে শেখানোর পরে যে লিমিট বা পরে যে আমাদের স্টেপটা থাকে, অর্থাৎ প্র্যাকটিসটা আমরা অনেক স্টুডেন্টরাই করে থাকি। কারণ আমরা মনে করি যে আমরা শিখে গেছি, কিন্তু আসলে কি শিখেছি? কারণ ধরো আজকে আমি তোমাদের পড়ালাম, আজকে তোমরা শিখলে বা কোথা থেকে তোমরা শিখা আসলে, তারপরে ঠিক 1 সপ্তাহ পরে তোমরা দেখবে জিনিসটা তোমাদের মনে নেই। এটা আমার ক্ষেত্রেও ঘটেছে, তাই আমি জানি। যখন পড়তাম তখন মনে হতো কি, এটা আমি পারবো, সবই জানি, এটা করতে পারবো। বাট 1 সপ্তাহ, 10 দিন এর পরে আর সেটা মনে থাকে না। আরো হয়তো কম টাইমের জন্য হলেও হতে পারে। তো এক্ষেত্রে আমার মনে হলো যে এই ক্লাসগুলো করার পরে, শেখার পরে একটা প্র্যাকটিস সেশন করা সকলের জন্য ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের আগেও প্র্যাকটিস সেশন করেছি প্রত্যেকটার জন্য, ওটা মাথায় বসাবার জন্য। কিন্তু মাথা থেকে বের করার জন্য আসলে প্র্যাকটিস সেশনটা দরকার। তাই কয়েকটা সেশন আমরা প্র্যাকটিস করব, তারপর নেক্সট জাম্প করব। আর নেক্সট আর কিছুই না, তখন আমরা বলতে স্টার্ট করব। আর এই যে প্র্যাকটিস সেশন গুলো, এটা শুধু শুধু প্র্যাকটিস সেশন হবে না। তোমাদের যে কথার ভাঁজ খুলতে শিখিয়েছিলাম একটা ক্লাসে, সেই ভাঁজ খোলা থেকেই আমরা শুরু করব। মানে স্টার্ট করবো বেসিক থেকে, পুরোটা যতটা শিখে এসেছি আমি একবার দেখাবো কিভাবে তোমরা প্র্যাকটিস করবে। আর লাস্টে দেখাবো কথার ভাঁজ কিভাবে খুলবে। দেখো, ভাঁজ খুলতে একবার শিখেছি আমরা, দেখে মনে হচ্ছে পারবো, কিন্তু করতে যদি তোমরা কেউ করে থাকো, তখন দেখে থাকবে যে জিনিসটা তোমাদের প্রচুর আটকেছে। আটকাবে, স্বাভাবিক, সবারই আটকায়। তো এটা এটা তো আমাদের নিয়ে চলতে হবে না? তো সেক্ষেত্রে বলি, দেখো, করতে তোমাদের আমি শিখিয়ে দেবো, কিভাবে তোমরা প্র্যাকটিস করবে সেটা তোমরা জানতে পারবে। বাট প্র্যাকটিস তো তোমাদের উপর নির্ভর করছে না। কিন্তু সেই প্র্যাকটিস সেশনও আজ থেকে আমরা স্টার্ট করবো। দেখবো যে এইটা কিভাবে প্র্যাকটিস করতে হয়, কথার ভাঁজ কিভাবে ভুলতে হয়। তোমরা আমার সাথে থাকো এই কয়েকটা ক্লাসে, দেখবে তোমরা নিজেরাই পারবে। হুম? কম বেশি সবাই প্র্যাকটিস করে, বাট সেটা সমান ইঞ্চি ইঞ্চি ওদের প্র্যাকটিস করতে হবে সবাইকে, যাতে কোনো একটা স্টুডেন্ট ওরা এমনটা হয় যে সে পারছে না। কারণ সবার ক্যাপাসিটি সমান হয় না। কেউ খুব তাড়াতাড়ি পারে, কেউ খুব দেরি করে পারে। তো যারা খুব দেরি করে পারে তারাই বা কেন আটকে থাকবে? তারা হয়তো কোনো কারণবশত প্র্যাকটিস করতে পারে না। এই সমস্ত ক্লাসগুলো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, খুব বেনিফিশিয়াল হবে। কারণ তারা এর মাধ্যমে প্র্যাকটিস, দেখো, করতে তো হবে সবাইকে, বাট করার আগে জিনিসটা আমাদের করার একটা কি মুড তৈরি করতে হয়। সেই মুডটা আজকে আমরা তৈরি করব, কিভাবে প্র্যাকটিস করতে হয়। ওকে, চলো। তো আজকে ক্লাস স্টার্ট করা যাক। আজকে আমাদের ক্লাসের নাম কি হবে? কনভারসেশন ক্লাস। আজকে আমরা কনভারসেশন পড়বো। বাট কনভারসেশনের এন অব্দি পৌঁছাতে গেলে আমাদের সি থেকে স্টার্ট করতে হবে, রাইট? কনভারসেশনে সি থেকে তো স্টার্ট করতে হবে। এবার সেই সিটা থেকে আসলে কি? দেখো, আমরা কি কি পড়েছি একটা ছোট্ট করে সামারাইজ করি আমরা ফার্স্টে, তারপরে আমরা স্টার্ট করবো একটা একটা করে। চলো। ফার্স্ট যেটা আমরা কি করেছি, সেটা ছোট থেকে ইন্ট্রোডাকশন করেছিলাম। ওকে, ইন্ট্রোডাকশন করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা কি শিখতেছি ক্লাসগুলোতে, আর শিখেও আসছি। তো ফার্স্ট ক্লাসে দেখো, ইন্ট্রোডাকশনের পরে আমরা কি শিখেছিলাম, যে আসলে লেটার কি, রাইট? আসলে লেটার কি? আচ্ছা বলো তো, লেটার কি? লেটার হচ্ছে আমাদের অক্ষর, বাংলার বর্ণ, বাংলার অ ক খ, আর ইংলিশের এবিসিডি। এগুলোকে কি বলা হয়? এগুলিকে বলা হয় আমাদের বর্ণ, রাইট? এগ্রিড এভরিওয়ান? তো এই লেটার গুলোকে একসাথে কি বলা হয়? এই লেটার গুলোকে একসাথে আমাদের বলা হয় অ্যালফাবেট। ইংলিশে কথা বলছে, এ থেকে জেড অব্দি। ওকে, এবার সেগুলো কি কি হবে? সেইগুলো হবে, এগুলোকে বলা হয় বর্ণমালা। ওকে, এগুলোকে বলা হয় বর্ণমালা। এবারে আমরা লেটার তো পড়েছি খুব ভালোভাবে, সব মাথায় ঢুকে গেছে। লেটারের পরে আমরা কি পড়েছি? লেটারের পরে আমরা ওয়ার্ড পড়তে শিখেছিলাম। ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে হচ্ছে আমাদের শব্দ। ওয়ার্ড মানে হচ্ছে আমাদের শব্দ। কি কিরকম ধরনের শব্দ তৈরি করতে শিখেছিলাম? একটা ছোট করে এক্সাম্পল দিই। দেখো, ধরো একটা নাম নিই, ধরো সীমা। ওকে, ধরো সীমা। এই কথাটাকে ইংলিশ করতে শিখেছি আমরা। দেখো কেমন ভাবে ভেঙেছিলাম। কি কি ভেঙেছিলাম? দন্তস্ব, একটা দীর্ঘি ছিল। দেখো, আর আমাদের কি নেই? আহ আর আমাদের যেহেতু স্বরবর্ণের প্রয়োজন নেই, একটা ম আর একটা আ। ওকে, দেখো, এস এইচ আই এম। দেখো, এই ক্লাসটা আমরা খুব ভালোভাবে পড়েছিলাম, আমাদের মনে আছে। প্রতিবর্ণীকরণ, তার আগে একটা ক্লাস আছে ওয়ার্ড গুলোকে রূপান্তরিত করা, সেগুলো দেখো। নেক্সট, তারপরে আমরা কি শিখেছিলাম? বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে কি বাক্য। অ্যাকচুয়ালি আমরা বাক্য পড়ছিলাম। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় সেন্টেন্স।
ওকে, এগুলোকে ইংলিশে বলা হয় সেন্টেন্স বলা হয়। এবার এই সেন্টেন্সটা আমরা শিখেছিলাম টেন্স এর ভিত্তি করে, রাইট? টেন্স এর ভিত্তি করে শিখেছি। সেন্টেন্সটা আমরা টেন্স এর ভিত্তি করে শিখেছিলাম। টেন্স কত প্রকার হয়? টেন্স হয় আমাদের 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল, ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। 3টে কাল শিখেছি। যাদের কোনো ওয়ার্ডেই প্রবলেম হচ্ছে, কোনো লেটারে এমনকি প্রবলেম হচ্ছে, তার প্রত্যেকটার একটা ক্লিয়ার এক্সপ্লেনেশন করা আছে আগের ক্লাসগুলোতে, প্রত্যেকটার করা আছে। যেটা প্রবলেম হবে সেটাকে একবার দেখে আসতে পারো, ডিটেল এক্সপ্লেনেশন আছে। এগুলো সব করেছি। আর কি কি করেছিলাম আমরা সেন্টেন্সে? দেখো, সেন্টেন্স মানে কি, মানে কথা হচ্ছে যে এই যে সময়গুলোর সাপেক্ষে কিসের বিচরণ, এই সময়গুলোর সাপেক্ষে এই সময়গুলোর সাপেক্ষে আমাদের ক্রিয়ার বিচরণই হচ্ছে টেন্স। সময়গুলোর সাপেক্ষে বর্তমান অতীত ভবিষ্যতের সাপেক্ষে এই ক্রিয়াপদের বিচরণ হচ্ছে আমাদের টেন্স। টেন্স শিখে এসেছি আমরা। ওকে, সেন্টেন্স থেকে টেন্স আমরা শিখে নিয়েছি। এবারে এই যে 3টে জিনিস ছিল, এই 3টে জিনিস একসাথে কি ছিল? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই 3টে ছিল আমাদের সেন্টেন্স গঠনের মূল ভিত্তি। সেন্টেন্স গঠনের মূল ভিত্তি মাথায় আছে? একটু একটু করে মনে পড়ছে সব? সেন্টেন্স গঠনের মূল ভিত্তি ছিল আমার কি কি? আমার ছিল সাবজেক্ট, ছিল ভার্ব, ছিল আর অবজেক্ট ছিল। এবারে এই সাবজেক্ট গুলো কি কি? পৃথিবীতে 3 ধরনের সাবজেক্ট থাকে। কারা কারা তারা? একটা হচ্ছে আমি, একটা হচ্ছে তুমি, একটা হচ্ছে সে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে ইউ, and the third one is he or she. মনে পড়ছে আস্তে আস্তে? নেক্সট, ভার্ব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড দ্য সোল অফ দ্য সেন্টেন্সেস। বারবার কথাটা বলি মাথায় ঢোকার জন্য। তো আমাদের ভার্ব কত প্রকার ছিল? ভার্ব ছিল 2 প্রকারের। কি কি ছিল? একটা ছিল কাজ, একটা ছিল অকাজ। এইগুলো কারা? দেখো, কাজ কি ছিল আমাদের? কাজ ছিল আমাদের মেইন ভার্ব, খাওয়া দাওয়া গান করা মেইন ভার্ব। অ্যান্ড দ্য অকাজ ইজ দ্য হেল্পিং ভার্ব। মানে am is are was were, এটা কার বেসিসে বসে? এটা এই 3টের বেসিসে বসে। কার সঙ্গে কোনটা রিলেট করছে একবার দেখো। হেল্পিং হেল্পিং ভার্বটা কার বেসিসে বসে? হেল্পিং ভার্ব বসে আমাদের এই যে হেল্পিং ভার্ব প্রেজেন্টের ক্ষেত্রে কি কি হয়? am, is, are। ওকে, পাস্টের ক্ষেত্রে কি কি হয়? was, were। এন্ড ফিউচারের ক্ষেত্রে কি কি হয়? shall or will। আর একটা কি হয়? অধিকার সূত্রে হয় have, has, had। মনে পড়ছে একটু একটু? মনে পড়ছে? এই কটাই হচ্ছে আমার হেল্পিং ভার্ব, যেগুলো আমার আসল কাজ না থাকলে আসে। এই 3টে হচ্ছে আমার সাবজেক্টের স্ট্রাকচার। এবার একটু মনে করে দেখো, আর একটু ব্রেনটাকে চাপ দাও। এই যে ওয়ার্ড যখন আমরা শিখেছিলাম, আবার আরেকটা জিনিস শিখেছিলাম। কি শিখেছিলাম? আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এটা কি? না, স্পিচ কথার অর্থ হলো কথা। এর প্রত্যেকটা পার্টই হচ্ছে আমার পার্টস অফ স্পিচ। এই যে কথাগুলো আবার এক্স্যাক্টলি যে সমস্ত কথা বলবো তার সবকিছুর একটা করে নাম থাকে। সেই নামগুলো কি ছিল? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রত্যেকটা সেপারেটলি ভিডিও করে দেওয়া আছে, যার যেটা প্রবলেম সেটা একবারকে দেখে আসতে পারো। ওকে, এই অবধি আমরা কি করেছিলাম? এই অবধি পুরোটা কভার করেছিলাম আমরা। আজ অবধি এই অবধি আর একটা জিনিস করেছিলাম, এই যে সেন্টেন্সটা, এটা আর কয় ভাগে ভাগ করা যেতে পারে? এই সেন্টেন্স বা এই সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে আমরা 3টে ভাগে ভেঙেছিলাম। কি কি? একটা ছিল পজিটিভ বাক্য, একটা ছিল নেগেটিভ বাক্য, আর একটা ছিল প্রশ্নবোধক বাক্য। এই পুরোটা হচ্ছে আমরা সামারাইজ করেছি। আজ অব্দি যে কটা ক্লাস করেছি সব কটা এর উপরে বেস করে হয়েছে। এই পুরোটার উপর বেস করে এই অব্দি ক্লাস করেছি। দেখো, এইটা হচ্ছে আমাদের বেসিক। এবার যা শিখবো সব অ্যাডভান্স লেভেল শিখবো। যারা এ অব্দি জানো বা যারা আগে শিখে এসছো এই অব্দি, তাদের এই অব্দি পুরোটা ক্লিয়ার। কিন্তু পুরোটা না হলে 80% কি 70% ক্লিয়ার হলেও চলবে। এই অব্দি যারা ক্লিয়ার তারা কিন্তু এবারে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য প্রস্তুত। বাট দেখো, অনেকে হয়তো করে আসেনি, তারা আগে করে আসতে পারো বা এই ক্লাসটাও দেখতে পারো, খুব বেনিফিশিয়াল হবে। আস্তে আস্তে সবটাই বোঝাবো। দেখো, প্রত্যেকটা আমরা টেন্স পড়ে এসেছি। টেন্স কটা নিয়মে পড়ে এসেছি আমরা? আমরা পাস্ট প্রেজেন্ট ফিউচার করেছি মাত্র 8টা ট্রিক্সে। মাত্র 8টা ট্রিক্সে আমরা পাস্ট প্রেজেন্ট ফিউচার করেছি। অর্থাৎ পজিটিভ বাক্য কটা ট্রিক্স ছিল? 8টা।
ওকে। আর নেগেটিভ কটা ছিল আমাদের? নেগেটিভ সবগুলোরই ছিল, এটা আমার দুটো ছিল। কি কি ছিল? একটা কাজে ছিল, একটা অকাজে ছিল। আর আমাদের ইন্টারোগেটিভ কটা ছিল? দুটোতে ছিল। ওকে, ইন্টারোগেটিভ দুটোতে ছিল। ন্যারেশন করেছিলাম, রাইট? আচ্ছা, সেগুলো তো হয়ে যাবে। ন্যারেশন করেছিলাম, ন্যারেশন ছিল একটাতে। আর একটা করেছিলাম, সেটা হচ্ছে এই সেন্টেন্সের পরে এরই অ্যাডভান্স লেভেল, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, রাইট? ভয়েস চেঞ্জ কটাতে পড়েছিলাম? ভয়েস চেঞ্জ তিনটেতে পড়েছিলাম। দেখো, দেখতে একটুখানি অড লাগছে, বাট স্টিল এগুলো আমরা সব কভার করেছি। আর কোনটা কার সঙ্গে রিলেটেড এবারে বোঝো। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, এভরিথিং, ইজ এন্ড এভরি ম্যাটেরিয়াল, প্রত্যেকটা একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড। তুমি যদি এটা না শিখো এটা পারবে না, এটা না শিখলে এটা পারবে না, আবার এইটা না শিখলে, সেন্টেন্সের বেসটা না শিখলে এগুলো কিছু পারবে না। সব কভার আপ করেছি আমরা। আজ কি শিখবো আমরা? আজকে আমরা এই যে প্রেজেন্ট টেন্স না প্র্যাকটিস করতে এসেছি আমরা, এগুলো তো প্র্যাকটিস করার কিছু নেই, এটাও আছে, এটা করেছো তোমরা, ওয়ার্ড তৈরি। এবার প্র্যাকটিস কি করবো? অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিস করবো তিন ভাবে, 3 দিনে আমরা প্র্যাকটিস করব। সেগুলো কি কি? দেখো, আমি ভেবেছি যে টেন্সের যে বিষয়টা আছে না, এইগুলো একটা 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 করে করতে গেলে অনেক টাইম লেগে যাবে, আমাদের বলাতেও প্রচুর টাইম লাগবে। সেক্ষেত্রে আমরা টেন্স, ভয়েস চেঞ্জ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এভরিথিং আমরা তিনটে বেসিসে ক্লিয়ার করব, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আজকে আমাদের ক্লাস হবে দ্য কনভারসেশন অন প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমান কালের উপর যাবতীয় যা আছে, লিখিত, মৌখিক, এভরিথিং, সবটা আজকের ক্লাসে আমরা কভার আপ করবো। দেখো, কিভাবে লিখবো আর কিভাবে বলতে শিখবো। মানুষের কথা বলে কি কোনো কোনো রকম সীমানা নেই? কি বলবে মানুষ নিজেও জানে না, কিন্তু সেটাকে আমাদের ইংলিশে কনভার্ট করতে হবে। ওকে, তো সেইটা কিভাবে কনভার্ট করবো, আগে একটা ক্লাসে শিখিয়েছি, আজকে আবার করবো। জাস্ট অনলি অন ফর দ্য প্রেজেন্ট টেন্স, অন্য কোনো টেন্স আজকে আমরা আনবো না। প্রেজেন্ট টেন্সে কত রকম হয়, তার আগে ছোট্ট করে আগে আমরা প্রেজেন্ট টেন্সটা আবার প্র্যাকটিস করে নিই। চলো আগে একটা কাজ করি, আমরা একটা ছাঁচ বানিয়ে নিই প্রেজেন্ট টেন্সে। কিভাবে অ্যাকচুয়াল প্র্যাকটিস করতে হয় ফর বিগিনার্স, যারা একদমই কাঁচা জিনিসটাতে, তারা কিভাবে প্র্যাকটিস করে একবার দেখিয়ে দেয়। যারা তো জানো, তারা জানো কিভাবে প্র্যাকটিস করতে হয়। তো এটা ছোট করে ছাঁচ বানিয়ে নেওয়া যাক, অনলি ফর প্রেজেন্ট টেন্স। আজকে আমাদের ক্লাস হবে জাস্ট প্রেজেন্ট টেন্সের উপরে। তাতে আমাদের যত রকমের সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন তো লাগে না, ন্যারেশন তো দেখিয়ে দিয়েছি কি হয়। তো তখন ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সরি, ভয়েস চেঞ্জ, নেগেটিভ, পজিটিভ, এভরিথিং আজকের ক্লাসে আমরা কভার করব। আর লাস্টে থাকবে আমাদের কথার ভাঁজ খোলা সেশন, অর্থাৎ কথা বলবার সেশন, কিভাবে কথাটা বলতে হয়। ওকে, চল। তো ফার্স্ট আমাদের কি হবে? প্রেজেন্ট টেন্স। দেখে এরকম ভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, এইভাবে মিনিমাম দিনে, বেশি না, 5টা থেকে 10টা সেন্টেন্স এরকম ভাবে নেবে, নিয়ে কিভাবে প্র্যাকটিস করবে আজকে বলে দেবো। সেরকম যদি প্র্যাকটিস করতে থাকবে, উইদিন 1 উইক তোমরা বুঝবে যে কতদূর তোমরা পৌঁছে গেছো। চলো, তো ফার্স্ট অফ অল দেখে নিই আমাদের প্রেজেন্ট টেন্সে কটা আমাদের ছাঁচ ছিল। আমাদের প্রেজেন্ট টেন্সে 4টে ছাঁচ ছিল, মনে পড়ছে? আমাদের প্রেজেন্ট টেন্সে কটা ছাঁচ ছিল? 4টে ছাঁচ ছিল। কি কি ছিল? কাজটি হয়, কাজটি হচ্ছে, কাজটি হয়েছে, কাজটি সকাল থেকে হচ্ছে, রাইট? এটাই ছাঁচ ছিল আমাদের। চলো করা যাক। ফার্স্ট কি ছিল আমাদের? কাজটি হয়, কাজটি হয়। সেকেন্ড ওয়ান ইজ হচ্ছে, থার্ড ওয়ান ইজ হয়েছে, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ কি? সকাল থেকে বা সময় ধরে, সকাল থেকে কেন বলছে, সময় ধরে হচ্ছে, একটা নির্দিষ্ট টাইম ধরে হচ্ছে, হয়েছে নয় কিন্তু হচ্ছে। ওকে, এইগুলো ছিল। আর এর সাথে আমরা ভয়েস সেন্সার এবারে কভার আপ করে দেবো। চলো, এগুলোর নামগুলো কি ছিল আমাদের মনে পড়ছে একটু একটু? নামগুলো কি ছিল এগুলো? ফার্স্টের কি নাম ছিল? দেখো, প্রথমটার নাম ছিল ইনডিফিনাইট, অথবা তোমাদের সিম্পল শিখেছি না, ইনডিফিনাইট কেন লিখছি, যেটা যত সহজ করে করে তত সহজ করে শেখা, এত নাম মুখস্থ করার দরকার লাগে না। প্রথমের বাক্যটার নাম ছিল আমাদের সিম্পল, সেকেন্ড বাক্যটার নাম ছিল আমাদের কন্টিনিউয়াস, থার্ড এর কি ছিল? পারফেক্ট, কাজটি পারফেক্টলি ডান। ফোর্থ বাক্যর কি নাম ছিল আমাদের? পারফেক্ট কন্টিনিউয়াস। যারা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, প্রেজেন্ট টেন্সের ভিডিওটা দেখতে পারো, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, বেসিকটা। ওকে, চলো। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা কি কভার আপ করবো? এর সঙ্গে সঙ্গে আমরা ভয়েস চেঞ্জ গুলো কভার আপ করবো। এর সাথে সাথে লাস্টে একটা বাক্য নেওয়া যাক প্রেজেন্ট টেন্সে, এইভাবে ছাঁচটা তৈরি করো। আমি আর নিয়মগুলো লিখছি না, বিকজ নিয়ম লিখলে আর কি লেখাটা জায়গা থাকবে না।
একটা বাক্য নেওয়া যাক বাংলাতেই নেবে, ইংলিশে নেওয়া দরকার নেই, ইংলিশে তো বানাবো আমরা। ধরো বাক্য নিই, কিভাবে আমরা শুরু করব, লেখাটা কিভাবে স্টার্ট করব। ধরো একটা যে কোনো বাক্য নিই। আহ আচ্ছা, একটা বাক্য, এটা ধরো বাক্য তৈরি করছি, বাক্য তৈরি করতে কি কি লাগে? একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা অবজেক্ট লাগে, এই তিনটে জিনিস লাগে, রাইট? এগ্রিড? আর কি কি লাগে? সাবজেক্টের ইংলিশ লাগে, ভার্বের ইংলিশ লাগে, অবজেক্টের ইংলিশ লাগে, এইগুলো আমাদের দরকার লাগে। আর কি লাগে? এই ভার্বের তিনটে ফর্ম লাগে। এই কটা জিনিস যদি তোমাদের কাছে থাকে, ছাঁচ, তোমরা ইংলিশ লিখতে পারো। হুম, চলো দেখা যাক কিভাবে লিখবো আমরা। ফার্স্ট বাক্য ধরো লিখি, যে তিনটে যেটা আছে, একটা অন্যরকম ভার্ব নেই। ধরো তুমি তুলনা করো। তুলনা করা ইংলিশ কি? কম্পেয়ার করা। তুলনা করা ইংলিশ কি? কম্পেয়ার করা। এবার আমাদের ফার্স্টে কি লাগবে? দেখো তিনটে জিনিস আমাদের লাগতো। কি কি লাগবে? ধরো সাবজেক্ট কি আমাদের এখানে? তুমি। ভার্ব কি আমাদের? তুলনা করা। আচ্ছা, অবজেক্টটা নেই না। আচ্ছা, তুমি এটা তুলনা করো, তাহলে তো একটা অবজেক্ট আসবে। তুলনা করা পুরোটাই একটা সাবজেক্ট, ভার্ব। ধরো তুমি এটা তুলনা করো, তুমি এটা তুলনা করো, ওকে। তো তুমিটা কি আমার? তুমিটা আমার এখানে সাবজেক্ট। কি তুলনা করো? এটা তুলনা করো। অবজেক্ট কে তুলনা করে? সাবজেক্ট। কি তুলনা করো? অবজেক্ট। আর তুলনা করা হচ্ছে আমাদের ভার্ব। এগ্রিড? এ অবধি ফার্স্ট স্টেপ ক্লিয়ার। সেকেন্ড স্টেপে কি ছিল আমাদের? এগুলোর ইংলিশ জানতে হবে। এগুলোর ইংলিশ জানতে হবে। তুমি ইংলিশ কি? ইউ। এটা ইংলিশ কি? ইট। আর তুলনা করা ইংলিশ কি? কম্পেয়ার করা। ওকে, কম্পেয়ার। কম্পেয়ার মানে তুলনা করা। থার্ড স্টেপ কি ছিল আমাদের? থার্ড স্টেপ ছিল এই যে ভার্ব রয়েছে আমাদের এখানে না, এই যে ভার্ব রয়েছে, এই ভার্বের তিনটে ফর্ম আমাদের জানতে হবে। তো কম্পেয়ারের তিনটে ফর্ম কি কি? কম্পেয়ারের তিনটে ফর্ম হচ্ছে কম্পেয়ার, কম্পেয়ার, প্রত্যেকটার সঙ্গে কিন্তু ইডি যুক্ত হয় না, যেগুলো হয় সেগুলো দেখে নেবে। আমার শর্টস চ্যানেলটা প্রচুর রয়েছে, তোমরা একবার দেখতে পারো, মানে এই চ্যানেলেই আছে শর্টসে প্রত্যেকটার ফর্ম রয়েছে, আগেও বলেছি কথাটা। চলো, এভরিথিং ইজ রেডি, সবকিছু আমাদের জন্য তৈরি, ছাঁচ ক্লিয়ার। শুরু করা যাক। ধরো তুমি এটা তুলনা করো, তুমি এটা তুলনা করো, এটা আমাদের সেন্টেন্স। চলো করি আমরা টেন্সে ফার্স্টে। আমি বাংলাগুলো লিখছি না, জাস্ট ইংলিশে শুরু করছি। তুমি এটা তুলনা করো, হয় কাজটা, হয় কাজটা হয়। তুমি তুলনা করো। তো তুমি তুলনা করো, তুমি তুলনা করছো, তুমি তুলনা করেছো, তুমি 2 ঘন্টা ধরে তুলনা করছো। ফার্স্টে তুমি তুলনা করো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তুমি তুলনা করো, তো সাবজেক্ট কি? ইউ। আমি ইউটা সবসময় ছোট হাতে লিখি। ইউ কি? তুমি তুলনা করো। তুমি তুলনা করো ইংলিশ কি? ইউ কম্পেয়ার ইট। তুমি ইহা তুলনা করো। সেকেন্ড, তুমি এটা তুলনা করছো। সেকেন্ড কি হবে? তুমি এটা তুলনা করছো। ওকে, তুমি এটা তুলনা করছো। আচ্ছা, তুমি এটা তুলনা করছো, তাহলে কি হবে? একটা আইএনজি আসবে। কি কি ছিল আমাদের ছাঁচগুলো, যদি না মুখস্থ হয়ে থাকে এখনো পাশে লিখে, পাশে খুলে রাখতে পারো জিনিসটা। সো ইউ আর কি? কম্পেয়ারিং। একটা জিনিস মাথায় রাখবে, যখন যে কোনো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করবে, যখন লাস্টে ই থাকবে, ইটা তুলে দেবে, দিয়ে আইএনজি হয়ে যাবে। যেমন এলআইভি লিভ, এলআইভিআইএনজি লিভিং। ইউ আর কম্পেয়ারিং ইট, তুমি এটা তুলনা করছো, তুমি এটা তুলনা করেছো। কি হবে? ইউ হ্যাভ কি? কম্পেয়ার্ড। ইউ হ্যাভ কম্পেয়ার্ড ইট। অ্যান্ড ফোর্থ ওয়ান কি? একটা টাইম ধরে করছো, তো ইউ হ্যাভ বিন কম্পেয়ারিং ইট, ধরো 1 ঘন্টা ধরে, ফর 1 hour, রাইট? ইউ হ্যাভ বিন কম্পেয়ারিং ইট ফর 1 hour, তুমি 1 ঘন্টা ধরে এটার সঙ্গে তুলনা করছো। ক্লিয়ার হচ্ছে? কিভাবে আমরা বানাবো? প্রেজেন্ট টেন্স এই চারটের বাইরে আর কিচ্ছু আসে না। প্রেজেন্ট টেন্স যখনই করবে এই চারটের মধ্যেই আসবে। চলো ভয়েস চেঞ্জ করা যাক এই কটা। ধরো তুমি তুলনা করো, আগে আমরা সেন্টেন্সটা আবার পড়ে নিই। তুমি তুলনা করো, ইউ কম্পেয়ার ইট, তুমি তুলনা করছো, ইউ আর কম্পেয়ারিং ইট, তুমি তুলনা করেছো, ইউ হ্যাভ কম্পেয়ার্ড ইট। অ্যান্ড তুমি 1 ঘন্টা ধরে কম্পেয়ার করছো, ইউ হ্যাভ বিন কম্পেয়ারিং ইট ফর 1 hour।
চলো ভয়েস চেঞ্জে কি হবে তাহলে? ভয়েস চেঞ্জে এই ইটটা সামনে আসবে, ইট আমাদের অবজেক্ট, দেখো সাবজেক্ট ইউ সাবজেক্ট, ইট অবজেক্ট, অবজেক্টটা সামনে নিয়ে এসো, ইট, ইউটাকে লাস্টে নিয়ে যাও, ইউ, ইউ এর অবজেক্টিভ ইউ হয় ইট, এটা এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের হেল্পিং ভার্ব হবে ইস, ইট ইস। দেখো জাস্ট ভার্বটা একাই রয়েছে, তো ভার্বের সঙ্গে কি থার্ড ফর্ম যুক্ত হবে, ইট ইজ। আর আমরা জানি থার্ড ফর্ম ভয়েস চেঞ্জ যখনই হবে তার থার্ড ফর্মই হবে যে কোনো কথাতে। ইট ইজ কম্পেয়ার্ড কি বাই ইউ, প্রত্যেকটা স্ট্রাকচার আমাদের ক্লিয়ার। ইট ইজ কম্পেয়ার্ড বাই ইউ, দেখো কন্টিনিউয়াসে কি হবে, আমাদের ভয়েস চেঞ্জ হচ্ছে। আবার নিয়ে যাও, ইটটাকে সামনে নিয়ে এসো, এইটাকে সামনে নিয়ে এসো, ইউটাকে লাস্টে নিয়ে যাও। এবার এই ক্ষেত্রে কি করা হবে, দেখো ভার্বের সঙ্গে একটা আইএনজি যুক্ত করা আছে, রাইট? দেখতে পাচ্ছ? তো এক্ষেত্রে কি হবে, ফার্স্টে কি এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, আবার ইজ বসাও, আর হবে না কিন্তু, ইউ ছিল বলে আর হয়েছে, যেহেতু ইটটার সামনে এসে ইটের বেসিসে কি হবে, ইজ হবে। সো ইট ইজ, ভার্বের গায়ে আইএনজি, ফার্স্টে কি একটা বি ভার্ব নিয়ে আসবো, বি এর সাথে আইএনজিটা যুক্ত করে দেবো। তো ইট ইজ বিং, তখন কি ভার্বটা একা হয়ে গেল, রাইট? ভার্বটা একা হয়ে গেল, কম্পেয়ার, সেটা আবার থার্ড ফর্ম করো, কম্পেয়ারিং, কম্পেয়ার বাই ইউ। দেখো কম্পেয়ারিং যখনই থাকবে, তোমরা কম্পেয়ারিং এর গায়ে ইডি কিন্তু যোগ করতে পারো না, ফার্স্টে তোমার আইএনজিটাকে সরাতে হবে, তারপর তোমরা যেটা ফাঁকা পাবে সেটা দিয়ে ইডি যুক্ত করবে। ওকে, ক্লিয়ার? নেক্সট, হয়েছে ভয়েস চেঞ্জ কি হবে, যখন হ্যাভ থাকবে আমরা আবার কি ইউটাকে লাস্ট দাও, ইডটা ফার্স্টে দিয়ে চলে এসো। এবারে কি ইস আসবে, এবার আর ইস আসবে না, আমাদের বাক্যে হ্যাভ হ্যাস আছে, তো এটার মধ্যে একটা হ্যাভ হ্যাস বসবে। তো ইট, হ্যাভ না হ্যাস, হ্যাস, তারপর বিন, হ্যাজ বসলে বা হ্যাভ বসলে বা হ্যাড বসলে যে কোনো কিছু থাকলে ভয়েস চেঞ্জে বিন বসে। ইট হ্যাজ বিন কি থার্ড ফর্মই রয়েছে, তো থার্ড ফর্মে বসিয়ে দাও, কম্পেয়ার্ড বাই ইউ। সো ইট হ্যাজ বিন কম্পেয়ার্ড বাই ইউ। এবার এটা কি হবে, দেখো হ্যাভ হ্যাসও আছে, আইএনজিও আছে, এটা তোমরা কিভাবে করবে, এটা তোমরা কিভাবে করবে, দেখো কিছুই না, জাস্ট লজিক। অবজেক্ট কোনটা আমার, ফর 1 আওয়ার কি অবজেক্ট হবে না, কে করছে কি করছে, যেটা কি হবে সেটাই হবে অবজেক্ট। তো কি করবে, ইটটাকে সামনে নিয়ে এসো, ইউটাকে লাস্টে নিয়ে যাও। তো ফার্স্ট আমাদের কি আছে, ফার্স্ট আমাদের হ্যাভ বিন আছে, তারপরে আইএনজি আছে, সবগুলোকেই নেবো আমরা। দেখো ফার্স্টে নাও হ্যাজ বিন, ওকে, হ্যাভ আর হ্যাজ এর মধ্যে কি হবে, হ্যাজ হবে, বিকজ ইটের পরে কি হ্যাজ হয়, ইট হ্যাজ বিন কি হবে, এবারে আইএনজিটাকে আমাদের তুলতে হবে, রাইট? তো আইএনজিটাকে তোলো, একটা বি নিয়ে এসো, বি এর সাথে আইএনজি, লাস্টের পরে রইলো কম্পেয়ার, ইট হ্যাজ বিন compared by you, that is why it is called present perfect continuous। ঠিকই করেছেন তোমার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রত্যেকটাতেই দিয়েছি, রাইট? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জন্য এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরও খানিকটা নিয়েছে, এরও খানিকটা নিয়েছে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান, বোঝা গেল? দেখো হ্যাভাস যেটাই থাকুক না কেন, কিছু তো মুখস্থ করার বিষয় নেই, হ্যাভাস যেখানেই থাকবে, যেটার অবজেক্টের বেসিসে একটা হ্যাজ বা হ্যাভ দিয়ে বিং করে দেবে, আইএনজি থাকবে বিং বানিয়ে সে কম্পেয়ারটাকে বা ভার্বটাকে থার্ড ফর্ম করে দেবে, আর পুরো বাক্যটা এরকম হবে। তাহলে আমরা কি শিখলাম, না ফার্স্ট ইউ কম্পেয়ার ইট, ইট ইজ কম্পেয়ার্ড বাই ইউ, ইউ আর কম্পেয়ারিং ইট, ইট ইজ বিং কম্পেয়ার্ড বাই ইউ, ইউ হ্যাভ কম্পেয়ার্ড ইট, ইট হ্যাজ বিন কম্পেয়ার্ড বাই ইউ, you have been comparing it for 1 hour। আচ্ছা 1 hourটা দেওয়া হয়নি না, it has been being compared by you for 1 hour by you, বাইরে পরে বসবে, বাইরে আগে, সরি বাইরে আগে বসবে, কারণ আমরা জানি যাই পরে থাকুক না কেন বাইরে আগে বসবে। So it has been being compared for 1 hour by you। Is it clear to everyone, বোঝা গেল? এইভাবে আমরা ভয়েস চেঞ্জ আর সেন্টেন্স করতে পারি। দেখো যখনই টেন্স করবে, ভয়েস চেঞ্জ করতে গেলে তো আমাদের টেন্সটা লাগবে। এর আগের ক্লাসগুলোতে বাংলাতেও শিখে এসেছি, কিন্তু বারবার বাংলাতে তো করলে হবে না, কারণ আমাদেরকে শিখতে হবে, এগুলো ইংলিশে লেখা শিখতে হবে। আচ্ছা একটা করা যাক, একটা করে আমরা পুরোপুরি কনভারসেশন মুভ করবো, কারণ প্রেজেন্ট টেন্সটা তো সোজা, প্রত্যেকটা টেন্সই সোজা আমাদের জন্য, কারণ আমরা বেসিক পড়ে এসেছি, এগুলো সব জানি। দেখো যখনই কথা আসবে, কথাটা কনভার্ট করতে শিখিয়েছি, আবারও আজকে বলে দেবো, কথা আসবে তখনই এই ফর্মে ফেলে দেবে, আর বাইরে কিচ্ছু না, এই ফর্মে ফেলবে, দেখবে বাক্য তোমাদের কাছে একদম clear। ধরো নেক্সট বাক্য একটা থার্ড ফর্ম বেসিসে নিয়ে, কেমন থার্ড ফর্ম, মানে থার্ড ফর্ম মানে থার্ড পার্সন আর কি, থার্ড ফর্ম না। আহ, ধরো
শুভম গ্লাসটি ভাঙে। শুভম গ্লাসটি ভাঙে, বাক্য পেয়েছি আমরা। এবার বাক্যের মধ্যে আমাদের কি কি দরকার লাগবে? বাক্যের মধ্যে দেখতে হবে ফার্স্টে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে কিনা। সাবজেক্ট ডান, ভার্ব কোনটা? ভাঙা ভার্ব, অবজেক্ট ডান। ওকে, বোঝা গেল। এবার কি করতে হবে? এবার আমাদের এইগুলোর ইংলিশ জানতে হবে। সবগুলোর কি ইংলিশ জানি আমরা? সবগুলোর ইংলিশ জানি। তেমন শুভম তো একটা নাম, এটার আমরা কি জানি? এটা আমরা কিভাবে বানাতে হয় জানি। শুভম, গ্লাস ইংরাজি গ্লাস, ভাঙা ইংলিশ ব্রেক, BREAK, ব্রেক। ব্রেক মানে ভাঙা। এবার কি করতে হবে? থার্ড স্টেপে এই যে ভার্বটা, তিনটে ফর্ম আমাদের জানতে হবে। যে কোনো বাক্য তোলো, সেটা তিনটে ফর্ম, মানে সরি, ভার্বটা আগে আইডেন্টিফাই করো কোনটা ভার্ব। ভার্ব জানলে এভরিথিং উড বি ক্লিয়ার। তো ব্রেকের তিনটে ফর্ম কি হবে? এটাতে কিন্তু ওই ইডি যোগ হবে না, এটা হবে ব্রেক, ব্রোক, ব্রোকেন। ওকে, তিনটে ফর্ম, তিনটে ফর্ম। চল, তো এবার আমরা কি করবো? ফার্স্টে আমরা টেন্সে কনভার্ট করবো। শুভম গ্লাসটি ভাঙে, শুভম গ্লাসটি ভাঙছে, শুভম গ্লাসটি ভেঙেছে, শুভম আহ সকাল থেকে গ্লাস ভাঙছে। ধরো হ্যাঁ, সকাল থেকে গ্লাস ভাঙছে, সকাল থেকে গ্লাস ভাঙছে। ওকে, একটা টাইম ধরে কাজটা করছে। তো ফার্স্ট বাক্য কি হবে? শুভম গ্লাসটি ভাঙে, শুভম গ্লাসটি ভাঙে। এবারে এখানে দেখো, ভাঙা ইংলিশ কি ব্রেক। আমাদের এটার স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ছিল। তো শুভম, শুভম ভাঙা ইংলিশ ব্রেক দা গ্লাস। আচ্ছা, এর মধ্যে ভুল কোথায়? সব তো ঠিকঠাকই হলো, এর মধ্যে ভুল কোথায় হলো? এর মধ্যে ভুল এখানেই হলো, আমরা জানি এই যে 1 নম্বর ফর্মে একটা আমাদের ব্যতিক্রম আছে, সেটা হলো যখনই 3 নম্বর ব্যক্তি একজন থাকবে। 3 নম্বর ব্যক্তিকে, আমি 1 নম্বর, তুমি 2 নম্বর, আর সে 3 নম্বর। সে মানে যে কোনো পৃথিবীর নাম। সে যখন একজন থাকবে, সে যখন শুভম একা থাকবে, সে একা থাকবে, তখনই ভার্বের গায়ে একটা এস যুক্ত হয়ে যাবে। ওকে, যদি আমি এখানে বলতাম শুভম অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তখন আর কিন্তু এস হতো না, তখন কেই হতো, জাস্ট ব্রেক হতো। ক্লিয়ার? এর আগে অনেকবার বলেছি এই কথাটা। চলো, শুভম ব্রেকস দ্য গ্লাস। ওকে, নেক্সট, শুভম গ্লাসটি ভাঙছে, আইএনজি। তো শুভম ইজ কি ব্রেকিং, শুভম ইজ ব্রেকিং দা গ্লাস। আচ্ছা, দাটা কেন হলো? দাটা এলো এই গ্লাস টি এর জন্য, এই যে টিটা লেখা আছে এর জন্য দাটা এসছে। শুভম গ্লাসটি হয়েছে, কাজটা কমপ্লিট হয়েছে, শুভম গ্লাসটি ভেঙেছে। তো শুভম হ্যাভ না হ্যাজ ব্রোকেন দা গ্লাস। এরকম ভাবে প্র্যাকটিস করো, এরকম ভাবে প্র্যাকটিস করলে আর কিছু আটকাবে না। টাইম ধরে, সকাল থেকে গ্লাস ভাঙছে, এর আগে 2 ঘন্টা লিখেছিলাম। তো শুভম, একটু উঁচুতে লিখি, এটা জায়গা লাগে। ধরো, শুভম হ্যাজ বিন কি ব্রেকিং দ্য গ্লাস। সকাল থেকে, সকাল হলে কি আসবে আমাদের? সিন্স আসবে, সিন্স মর্নিং। শুভম হ্যাজ বিন ব্রেকিং দ্য গ্লাস সিন্স মর্নিং। তাহলে কি হলো একবার পড়ে নেওয়া যাক। প্রত্যেকটা না লেখার পরে একবার করে পড়বে, কারণ যেহেতু আমরা বলা শিখছি, তাহলে আমাদের বলতে শিখতে হবে। জাস্ট লিখলে তো আর বলতে শিখবো না, না। যখন এগুলো লেখা হয়ে যাবে, তোমরা এবার করে বলবে। আর এই বলার মধ্যে আরেকটা কি মানে তোমাদের সুবিধা হবে, দেখো, যখন তোমরা একটা দুটো তিনটে বলতে থাকবে, ঠিক 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 বলতে থাকছো, সেটা বলার পরে যখন একটা বা হঠাৎ করে একটা ভুল হয়ে গেল, সিলি মিস্টেক হয়ে গেল, তখন তুমি যখন সেটা বলবে, তোমার এমনিই কানে লাগবে, বুঝতে পারবে যে সেখানে আমি কিছু ভুল করেছি। তো সেই জন্যই বলছি, এগুলো একবার করে লেখার পরে সবগুলো বলবে। বলতে থাকলে কি হবে? জিনিসটা ভালো হবে। ধরো, শুভম গ্লাস ভাঙে, শুভম ব্রেকস দ্য গ্লাস। শুভম গ্লাসটি ভাঙছে, শুভম ইজ ব্রেকিং দ্য গ্লাস। শুভম গ্লাসটি ভেঙেছে, শুভম হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। দেখো, ভার্বের থার্ড ফর্ম এসে, হ্যাভার হ্যাজ পরে ভার্বের থার্ড ফর্ম বসে। আর শুভম সকাল থেকে গ্লাস ভাঙছে, শুভম হ্যাজ বিন ব্রেকিং দ্য গ্লাস সিন্স মর্নিং। সিন্স মর্নিং, চারটের মধ্যে যার একটাতেও প্রবলেম হচ্ছে, একবার গিয়ে দেখে আসতে পারো ক্লাসটাতে, পুরোটা ক্লিয়ার করা আছে, বাংলাতেই বলা আছে সবটা। চলো, ভয়েস চেঞ্জ করা যাক। শুভম লাস্টে যাবে, গ্লাস ফার্স্টে আসবে। সো দা গ্লাস, আর শুভম লাস্টে। চলো, থার্ড ফর্ম প্রত্যেকটা দিয়ে ব্রোকেন বসে দাও আমাদের, প্রত্যেকটা দিয়ে ব্রোকেন বসবে আমাদের। এবার এটা কি টেন্সে আছে? প্রেজেন্টে আছে, তাহলে অ্যাডমিশনের মধ্যে একটা বসবে, গ্লাস ইজ কি
ব্রেক একটাই ভার্বের গায়ে কিছু নেই, তাহলে ব্রোকেন বসিয়ে দাও। যদি আইএনজি কিছু থাকতো তাহলে অন্য জায়গায় বসাতে হতো ব্রোকেন বাই শুভম। The glass is broken by শুভম, মানে কি গ্লাসটা শুভমের দ্বারা ভাঙা হলো, বা গ্লাসটি ভাঙা সরি হলো না, হয়, গ্লাসটি শুভমের দ্বারা ভাঙা হয়। নেক্সট, শুভম ইজ ব্রেকিং দ্য গ্লাস, তাহলে কি হবে? দ্য গ্লাস ফার্স্টে নিয়ে এসো, আর শুভমটা লাস্টে নিয়ে চলে যাও। এবার কি বসবে? এবার বসবে আমি স্যারের মধ্যে একটা শুভম ইজ, দ্য গ্লাস ইজ, শুভমের জন্য নাই কিন্তু গ্লাসের জন্য। তো গ্লাস ইজ, এবার কি করবে? ভার্বের গায়ে আইএনজি আছে, তো আইএনজিটাকে আগে নিয়ে এসো, বিই আইএনজি, ব্রোকেন, ব্রোকেন কেন? থার্ড ফর্ম বাই শুভম, বাইটা বসাবে, দ্বারা শুভ। নেক্সট, শুভম হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এবার হ্যাভ আর হ্যাজ এর মধ্যে কি বসবে? দেখো গ্লাসটা ফার্স্টে এসছে, দ্য গ্লাস, এবার পরপর লিখতে শিখি। দ্য গ্লাস হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাজ, যদি গ্লাসেস থাকতো, অনেকগুলো গ্লাস থাকতো, তাহলে হ্যাজ আর হ্যাভ হতো, হ্যাজ বিন কি ব্রোকেন আছে, ব্রোকেন বসিয়ে দাও, বাই কি শুভম। ওকে, the glass has been broken by শুভম। লাস্ট, শুভম সকাল থেকে গ্লাস ভাঙছে, শুভম সকাল থেকে গ্লাস ভাঙছে, তাহলে এটা আরেকবার দেখে নিই। দেখো সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা? শুভম ইজ দ্য সাবজেক্ট, সবসময় তো এগুলো দেওয়া থাকবে না, হয়তো এটাই দেওয়া থাকলো, ভয়েস চেঞ্জ করতে বলছে, তখন কি করবে? শুভম আমাদের সাবজেক্ট থাকছে, এবারে কি ভাঙছে? সকাল ভাঙছে না, সে গ্লাস ভাঙছে, দ্যাট ইজ দ্য অবজেক্ট। যদি মর্নিংটা ফার্স্টে দিয়ে চলে এসে কিন্তু হবে না। তো দ্য গ্লাসটা তাহলে সামনে নিয়ে এসো, দ্য গ্লাস, দ্য গ্লাস এলো, তারপর গ্লাসের পরে কি হ্যাভ আর হ্যাস এর মধ্যে একটা গ্লাস, একটা হ্যাস বিন তো দেওয়া আছে, বসিয়ে দাও। এবার কি হবে? ব্রেকিং আছে, ভার্বের গায়ে আইএনজি আছে, তা ভার্বের গায়ে আইএনজি কিভাবে ভাঙতে হয় জানি, বি এর পরে আইএনজি, আর যে ব্রেক থাকবে, এই যে ব্রেকটা থাকবে, এটা কি হবে? ব্রোকেন হয়ে যাবে। সব সময় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্মই হয়, থার্ড ফর্ম ছাড়া কি ভয়েস চেঞ্জ হয় না। দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই কে? শুভম। কখন থেকে? সিন্স মর্নিং। এটা আগেও বসাতে পারে, পরেও বসাতে পারে, নো প্রবলেম। বলবে কথাটা নিজের মধ্যে বলবে, যদি অড লাগে শুনতে তাহলে আগে বসিয়ে দেবে। যেহেতু একটা এক্সাক্ট টাইম বলে দেয়নি আমাদের, সরি দিয়েছে, সুতরাং আমরা লাস্টে বসালেও চলবে। কিন্তু ধরো ফর 1 আওয়ার, ফর 2 আওয়ার, সেক্ষেত্রে যদি বাইরের আগে বসায় তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে। দেখো কোনোটাই ভুল না, কিন্তু আগেও বসানো যায়, পরেও বসানো যায়, যেটা ভালো লাগবে সেটাই বসাবে। বাট একটা শুনতে যদি অড লাগে তো সেটা আর বসাবে। চলো পড়া যাক। ফার্স্ট কি বলছে? শুভম ব্রেকস দ্য গ্লাস, দ্য গ্লাস, ধরো শুভম গ্লাসটি ভাঙে, শুভম ব্রেকস দ্য গ্লাস, দ্য গ্লাসটি শুভম দ্বারা ভাঙা হচ্ছে, দ্য গ্লাস ইজ ব্রোকেন বাই শুভম। নেক্সট, কন্টিনিউয়াস, শুভম ইজ ব্রেকিং দ্য গ্লাস, দ্য গ্লাস ইজ বিং ব্রোকেন বাই শুভম। হয়েছে, শুভম হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই শুভম। লাস্ট, শুভম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শুভম হ্যাজ বিন ব্রেকিং দ্য গ্লাস সিন্স মর্নিং। দেখো এখানে যদি তোমরা সিন্স মর্নিং না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এইটার কন্টিনিউয়াস এর মধ্যে একটাই পার্থক্য আছে, সেটা হচ্ছে টাইম। যদি টাইম না থাকতো তখন এই হচ্ছে একই হয়ে যাবে। ওকে, তো টাইমটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তো শুভম হ্যাজ বিন ব্রেকিং দ্য গ্লাস সিন্স মর্নিং, ভয়েস চেঞ্জ করো, দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই শুভম সিন্স মর্নিং। এরকম ভাবে প্র্যাকটিস করবে। যদি চারটাতে প্রবলেম হয় দুটো নাও, হয় আর হচ্ছে। এর আগেও প্রচুর প্র্যাকটিস করেছি আমরা, এটা আমরা জানি। যারা বেসিক শিখে আসছো তারা অবশ্যই জানবে, তাদের ক্ষেত্রে আর ভুল হবে না, শুধু প্র্যাকটিসের উপর নির্ভর। এবার চলো, এবার আমাদের মেইন টপিকে আসা যাক। প্রেজেন্ট টেন্সে আমরা যেটার জন্য এত কাঠখড় পড়াচ্ছি, আমাদের কথা বলতে শেখার জন্য। মানুষ যখন কথা বলে তখন কি আসলে এই নিয়মে কথা বলে যে শুভম গ্লাসটি সকাল থেকে ভাঙছে? বলে না। তারা কি বলে? তারা অন্যরকম ভাবে কথা বলে। অ্যাকচুয়ালি এর প্রমাণও আগে দেখিয়েছি যে কেন আমরা এত শিখছি। আর আসলে বাংলা থেকে বাংলায় কনভার্ট করতে হবে আমাদের ফার্স্টে। তো সেই একটা আজকে প্রিপেয়ার করেছি, সেটাও আজকে আমরা কমপ্লিট করব। তো এইগুলো যদি বোঝা হয়ে গিয়ে থাকে, এবারে দেখো নেগেটিভ আর ইন্টারোগেটিভটা আমরা জানি, এর সঙ্গে একটা করে কি নট বসবে। আর নট তখনই বসে যখন একটা হেল্পিং ভার্ব থাকবে। ওকে, যখন একটা হেল্পিং ভার্ব থাকবে। যদি হেল্পিং ভার্ব না থাকে, অ্যামিসারের মধ্যে কিছু না থাকে, তখন কি আমরা ডু ভার্ব নিয়ে আসবে, ডু এর সঙ্গে নট বসিয়ে দেবে। যদি সমস্যা হয়ে থাকে একবার নেগেটিভ ক্লাসটা দেখে আসতে পারে। চলো, তো এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো আমাদের কনভারসেশন ক্লাস, মানুষ আসলে কিভাবে কথা বলে থাকে। আজকে একটা একজন স্যার আর একজন ছাত্রের মধ্যে আমরা কনভারসেশন দেখবো, তারা কি প্রেজেন্টে কথা বলছে, সেই প্রেজেন্টে আসলে এইগুলোর মধ্যে পড়ে কিনা সেটাই আজকে দেখবো। ওকে, তো চলো।
স্টার্ট করা যাক আমাদের কনভারসেশন। আমরা আজকে একজন স্টুডেন্ট আর একজন টিচারের মধ্যে কথোপকথন দেখবো পুরোটাই প্রেজেন্টের উপর ভিত্তি করে। এই কথাগুলো তোমরা রিলেট করতে পারো যে এইভাবে আমরা কথা বলি। আমরা এরকম বলিনি যে শুভম ক্লাসটি ভেঙে ফেলেছে, এই পুরো কথাটা আমরা বলি না। আমরা ছোট্ট ছোট্ট কথা বলি আর সেটাতেই পুরোটা ইংলিশ কনভার্ট করতে হয়, সেখানেই হয়ে যায় প্রবলেম। এই জন্যই বাংলা থেকে ইংলিশে কনভার্ট করাটা অনেকটা শক্ত মনে হয়। কিন্তু তার মধ্যেই যে অ্যাকচুয়াল আরো একটা বাংলার ভিত্তি আছে, ধরো এই যে আমাদের বাংলার লেখা আছে, এই বাংলা থেকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করি আমাদের মনে হয় প্রচুরটা প্রচুরটা, কিন্তু তার মধ্যে যে অ্যাকচুয়াল আরো একটা বাংলা স্টেপ আসে সেটা আমাদের কাছে উৎস থেকেছে। সেই বাংলা যদি স্টেপটা তোমরা করতে পারো নিজের মন থেকে, সেই ইংলিশটা আমি তোমাদের অলরেডি শিখিয়ে দিয়েছি। এই বাংলা স্টেপটা, এই যে ফার্স্ট স্টেপ, এইটা আমাদের সেকেন্ড স্টেপ, এইটাই থার্ড স্টেপ। এই যে সেকেন্ড স্টেপটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল, এটাই যদি তোমরা আমাকে বলতে পারো আমি তোমাদের ইংলিশের স্টেপ সব শিখিয়ে দিয়েছি। আজকে দেখো আবারও একবার তোমার দেবো, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট বাক্য কি বলেছে আমাদের, একজন স্যার একজন স্টুডেন্টের মধ্যে কথা হচ্ছে। স্যার ক্লাসে এন্টার করছেন, তখন এক স্টুডেন্ট কি বলছে, গুড মর্নিং বা সুপ্রভাত স্যার, তাকে উইশ করছে। এর মধ্যে কিছু নেই, জাস্ট এটাই বসিয়ে দাও, গুড মর্নিং স্যার। ওকে, আই থিঙ্ক এটা তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে, কারণ কি বলতো, কথা যখন বলতে শিখতে হবে তার আগে লেখাটা শিখতে হবে, আগে বুঝতে শিখতে হবে, রাইট? তো স্টুডেন্ট কথা বলে দিয়েছে গুড মর্নিং স্যার। নেক্সট কি বলছে, টিচার কি বলছে, টিচার বলছে বস বস, কাজ করেছিস সব। দেখো কথাটা কি লেখা আছে, এর মধ্যে না আছে কোনো অবজেক্ট, না আছে কোনো সাবজেক্ট, কিছু নেই। কি আছে, শুধু দুটো ভার্ব দিয়ে ছেড়ে দিয়েছে। তোমরা জানো যে সাবজেক্ট ছাড়াও বাক্য হয়, অবজেক্ট ছাড়াও বাক্য হয়, হয় না কোনটা ছাড়া, হয় না আমাদের ভার্ব ছাড়া, তো শুধুই ভার্ব দিয়ে দিয়েছে। এবার বাদ বাকি তোমরা বসো। কারণ এই যে বস বস বস, ইংলিশ আমরা কি জানি, সেট সেট। তো যদি সেট লিখে দিই তাহলে কি হবে, হবে না, পুরোটা লিখতে হবে। তো আর একটা জিনিস মাথায় রাখবে যে বাক্যে যতগুলো কাজ থাকবে জানবে ততগুলো সেন্টেন্স হবে আমাদের। ওকে, তো ফার্স্ট বলছে বস বস, এর মধ্যে সাবজেক্ট একটা জানি আমরা, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে। প্রত্যেক ক্ষেত্রে লাগে না, বাট লাগে বেশিরভাগ ক্ষেত্রে। তো বস বস, টিচার বলছে কি বস বস, তো আমরা এটা কি লিখতে পারি নিজের মধ্যে করে, যে তোরা বস, ইউ সিট বা বসে পড়ো, সিট ডাউন, সেট ডাউন। শুনে এসছি আমরা আগে, সেট মানে বসা, ডাউন মানে নিচে, সেট ডাউন, স্ট্যান্ড আপ, সেট ডাউন। বস বস, কি বলছে, কাজ করেছিস সব, কাজ করেছিস সব। বাক্যটার মধ্যে অ্যাকচুয়াল কি রয়েছে দেখো, এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট কোনটা, কার কাজ করার কথা বলেছে, স্যারের কাজ করার কথা তো বলা হয়নি। বলছে তোরা সবাই কাজ করেছিস কি, তোরা কাজ করেছিস সব। দেখো আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে বা প্রশ্নবোধক চিহ্নে রয়েছে, কোশ্চেন মার্ক রয়েছে লাস্টে একটা। প্রশ্নবোধক বাক্য মানে আমাদের কি প্রশ্ন করতে হবে। ফার্স্ট কি করেছিল, তোরা কাজ করেছিস সব, তোরা তোরা কাজ করেছিস কি, হ্যাঁ হ্যাঁ বা না, নাকি কোনো উত্তর দিতে হবে, কি ধরনের প্রশ্ন আছে এটা আমার, আমি জানি এটা আমার প্রশ্ন হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আমার এটা, এটা তো আমার সেকেন্ড স্টেপে ভাঙছি, আমি এটা ফার্স্ট স্টেপে ভাঙছি, এটা আমি সেকেন্ড স্টেপে ভাঙছি। তোমরা যদি এই অবধি আসতে পারো তোমাদের সব ছাদ ক্লিয়ার হবে। তো তোরা কাজ করেছিস সব, ফার্স্টে করো তোরা সব কাজ করেছিস, কি হবে, ইউ করেছিস, কমপ্লিটেড, সবে মাত্র কমপ্লিটেড। তো ইউ হ্যাভ কমপ্লিটেড, কমপ্লিটেড কাজ। এখানে কি ওয়ার্ক লিখবো, এখানে কি ওয়ার্ক লিখবো, দেখো কাজ বলতে এখানে কোনো লেবারিং ওয়ার্ক দেওয়া হয়নি কিন্তু। একজন স্যার যখন কাজের কথা বলেছে তিনি নিশ্চয়ই বাড়ির কাজ বা হাতের কাজের কথা বলেছে। সো ইউ হ্যাভ কমপ্লিটেড কি, ইয়োর হোমওয়ার্ক, হোমওয়ার্ক। এটা কি আমার পজিটিভ বাক্য, কিন্তু অ্যাকচুয়াল আছে আমার ইন্টারোগেটিভে। তো ইন্টারোগেটিভ আনলে কি করতে হবে, এই যে হ্যাভটা থাকবে না এটাকে সামনে নিয়ে চলে আসো, বাক্য ক্লিয়ার হয়ে যাবে। এই যে হ্যাভটা থাকবে এটা সামনে নিয়ে চলে এসে তাহলে কি বলছে, হ্যাভ ইউ কি, হ্যাভ ইউ কমপ্লিটেড, তোরা বলেছে তোরা সব, সব ইংলিশ কি অল। সো হ্যাভ ইউ অল কি কমপ্লিটেড ইউর কি হোম টাস্ক, এইচ ডাব্লিউ লিখে দিই, হোম টাস্ক বা হোমওয়ার্ক। কি বলছে, বস বস সিট ডাউন, কাজ করেছিস সব, হ্যাভ ইউ অল কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক।
ক্লিয়ার হচ্ছে? আমাদের কিন্তু এই ইংলিশটাতেই লিখতে হবে, আর কোনো উপায় নেই, এটাই উপায়। এখন হয়তো একটুখানি ভার বোঝা মনে হচ্ছে, কিন্তু যখন তোমরা লিখতে থাকবে তখন তোমাদের কাছে প্রুফটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সটে যাই। তখন স্টুডেন্ট বলছে হ্যাঁ স্যার, সম্মতি জানাচ্ছে। হ্যাঁ স্যার, তো ইয়েস স্যার। দেখুন, জাস্ট একটা ভার্ব বেরিয়েছে, দেখুন। এবার দেখুন মানে কি করতে বলছি আমি? দেখতে বলছি কি? অবশ্যই না। দেখো বাংলার মধ্যে প্রচুর কিন্তু আমরা লুকিয়ে থাকি এর মধ্যে। দেখুন মানে আমি এখানে চেক করতে বলছি, নাকি তাকে দেখতে বলছি? চেক করতে বলছি। তাহলে কি লিখবো? যে আপনি দেখুন, আপনি দেখুন। এবার আমি স্যারকে তো অনুরোধ করছি। এখানে এগুলো হচ্ছে অলংকার। একটা কথার মধ্যে তুমি কথাটা কত সুন্দর করে লিখতে পারো। এই যে দেখুনটা অনেকে লিখতে পারবে সিট, দেখো এটা। কিন্তু আমরা যদি সিট এর পরিবর্তে এরকম লিখি যে এটা দেখুন, সি ইট। চেক করতে বলছি, আমরা জানি এটা আমরা চেক করতে বলছি আমাদের স্যারকে। তো চেক ইট, দয়া করে এটা দেখুন বা চেক করুন, কাইন্ডলি চেক ইট। তো কাইন্ডলি চেক ইট, বোঝা যাচ্ছে কোথা থেকে বানাচ্ছি? বোঝা যাচ্ছে? এই যে বাংলাটা বানানোই আসল কথা। কাইন্ডলি চেক ইট, দয়া করে এটা দেখুন। বোঝা গেল? নেক্সট, টিচার কি বলছে? দাঁড়া দাঁড়া, দাঁড়াতে বলছে, দাঁড়াতে বলছে। এবার দাঁড়া ইংলিশ কি? স্ট্যান্ড। বলে কি স্ট্যান্ড করতে বলেছে? কি করতে বলেছে? ওয়েট করতে বলেছে। ওয়েট করতে বলেছে, তখন কি লিখবো? জাস্ট ওয়েটে লিখে দাও, ওয়েট, ওয়েট, জাস্ট ওয়েট। দাঁড়া দাঁড়া, ওয়েট কর। আগে আমি নামটা ডেকে, আচ্ছা নাম ডাকা ইংলিশ কি? নাম ডাকবে কি এক এক করে নাম ডাকবে? অ্যাকচুয়ালি তাই না। বাংলা ইংলিশের মধ্যে অনেক ঘোরানো ফেরানো পার্থক্য। প্রেজেন্ট করতে বলছে, নাম ডাকা মানে এখানে প্রেজেন্ট করতে বলছে, প্রেজেন্ট টেন্স না কিন্তু। প্রেজেন্ট করা মানে তার উপস্থিতি নিচ্ছে। উপস্থিতি নিচ্ছে। এবারে এই বাক্যটা দেখো, যে এটা আবার প্রেজেন্ট টেন্সে আছে, আমরা যদি প্রত্যেকটা যে প্রেজেন্ট টেন্সে আছে, অন্য কোনো বাক্যে নেই, সরি টেন্সে নেই। তো আগে নামটা ডেকে নি, তাহলে আমি কথাটা এরকম বলতে পারি যে আগে আমাকে নামটা ডাকতে দাও। যখন কারো কাছ থেকে পারমিশন নিচ্ছি বা কাউকে বলছি আমাকে কাজটা করতে দাও, আমরা জানি সে বাক্যে কি আছে? লেট আছে। যেমন আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো, লেট গো উইথ মি, লেট গো উইথ মি। বা আমাকে এই কাজটা করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। আমাকে নামটা ডাকতে দে, লেট মি কল ইওর নেম। অথবা লেট মি প্রেজেন্ট ইউ ফার্স্ট, লেট মি প্রেজেন্ট ইউ ফার্স্ট। আমাকে তোমাদের নামটা ডাকতে দাও, লেট মি প্রেজেন্ট ইউ। আগে আগে কি? অ্যাট ফার্স্ট। ওকে, সো ওয়েট, লেট মি প্রেজেন্ট ইউ এট ফার্স্ট। দাঁড়া, আমাকে আগে তোদের নামটা ডাকতে দে। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে বাক্যটা কোথা থেকে কোথায় যাচ্ছে? নেক্সট, স্যার পাঁচের অঙ্কটা পারিনি। স্টুডেন্ট কি বলছে? আমি পাঁচের অঙ্কটা পারিনি। আচ্ছা বলো তো, পারিনি বলেছে। সবাই চোখ বন্ধ করে এখানে বলবে যে এটা কি সিম্পল এর কথা বলেছে, পারি পারিনি অভ্যাসগত। অ্যাকচুয়ালি কি তাই? দেখো এখানে দুটো জিনিস আছে। কি কি আছে? একটা আছে পারি না, আর একটা আছে পারিনি। আচ্ছা দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে অ্যাকচুয়ালি? পারিনি পারি না, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। কিভাবে পার্থক্য আছে নিজেরাই করো। দেখো পারি না বলতে আমি কখনোই পারি না, আমি কাজটি পারি, আমি কাজটি পারি না। আমি কাজটা পেরেছি, আমি কাজটা পারিনি। এটা আমি কখনোই পারি না, অভ্যাসগত, কখনোই পারি না, দ্যাট ইজ সিম্পল টেন্স। এটা আমি পারিনি মানে আগে পেরেছি হয়তো, বাট এখন সেটা আর পারিনি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা এক নম্বরে, আর এটা তিন নম্বরে। তাহলে এই বাক্যটা কত নম্বরে? তিন নম্বরে নেগেটিভ। তিন নম্বরে নেগেটিভ। অবজারভেশন পাওয়ার বাড়াও, জিনিসগুলো খুব খুব কিন্তু সূক্ষ্ম জিনিস। হুম যেমন তোমাদের কি আর কি, কয়দিক কি কয়েক এর মধ্যে পার্থক্যটা বুঝেছি, পুরোটা ওটা ইন্টারোগেটিভ ক্লাস হয়েছিল আমাদের। তো এখানে পারিনি মানে তিন নম্বর টেন্সে। ফার্স্টে আমাদের তিন নম্বর টেন্সের ভাবো, স্যার পাঁচের অঙ্কটা পেরেছি। ফার্স্টে পেরেছি করো, পাঁচের অঙ্কটা পেরেছি। স্যার, স্যার আই পারা। এবার আমি এখানে পারা ইংলিশ আমি কি লিখবো? অঙ্ক পেরেছি, অঙ্ক করেছি, অঙ্ক ডু হয়েছে, অঙ্ক অ্যাকচুয়ালি আমি সলভ করেছি। অঙ্ক পারা মানে সলভ করা। সো স্যার আই হ্যাভ কি সলভ কি কোশ্চেন নাম্বার 5। সো আই হ্যাভ সলভ কোশ্চেন নাম্বার 5, এটা হচ্ছে পজিটিভ ভার্সন। এটা থেকে তো নেগেটিভ হয়েছে। যখনই নেগেটিভ করো, প্রশ্নবোধক করো, সবসময় আগে পজিটিভটা লেখো, টেন্সে ভিত্তি করে লেখো। তো স্যার আই হ্যাভ সলভ কোশ্চেন নাম্বার 5। এবার এটা কি করবো? না করতে হবে তো, অ্যাকচুয়ালি না, নেগেটিভে আছে। তো আমি জানি এতে নট বসাতে হবে, এতে কি কোনো হেল্পিং ভার্ব আছে? যদি থাকে তাহলে ডু আনতে হবে। অবশ্যই আছে, এটা হ্যাভটা আছে। তো জাস্ট এখানে একটা নোটা বসিয়ে দাও। তো কোন বাক্যে আছে? আমরা এই বাক্যে আছে, তাহলে এই লাইনটাতে লিখবো
তো জাস্ট এই বাক্যের মধ্যে একটা নট, স্যার আই হ্যাভ নট সলভ কি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, সো আই হ্যাভ নট সলভ কোশ্চেন নাম্বার 5। একটু করিয়ে দিন না, একটু করিয়ে দিন না। আচ্ছা বলো তো এখানে তো না আছে, এটা কি নেগেটিভ হবে অ্যাকচুয়ালি? না। দেখো কথাটা নিজে থেকে বলো, একটু করিয়ে দিন না, তার মানে আপনাকে রিকোয়েস্ট করছি, করিয়ে দিতে বলছি। দ্যাট ইজ আ পজিটিভ ভার্সন। সবসময় না থাকলেই যে নেগেটিভ বাক্য হবে তা কিন্তু নয়। আমরা কথাটাকে এইভাবেই বলি, আমরা কিন্তু কোনো ছাঁচে ফেলে কথা বলি না, অ্যাকচুয়াল কথাটা এরকম ভাবেই হয়। কি বলছি যে একটু করিয়ে দিন না, তো একটু করিয়ে দিন, কে করিয়ে দেবে? ইউ, তুমি করিয়ে দেবে বা আপনি করিয়ে দেবেন, রাইট? একটু করিয়ে দিন। তো এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে ইউ। আপনি একটু করিয়ে দিন, আপনি একটু করিয়ে দিন, আপনি একটু শিখিয়ে দিন, রাইট? করিয়ে দিন মানে কি? শিখিয়ে দিন হবে, বা সলভ করিয়ে দিন, বা স্যার, স্যারের তো নাম লেখা নেই, স্যার লিখবো না, আপনি একটু সলভ করে দিন। দেখো এই যে সলভ করে দিন, এটা কি এখানে লেখা আছে? লেখা নেই। ওই সেকেন্ড ভার্সন, কিন্তু আমাদের সেকেন্ড যে স্টেপটা ওটাই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের, স্যার একটু সলভ করিয়ে দিন, ওটাই আমাদের শিখতে হবে। তো স্যার যখন ওটা শিখবো তখন ইংলিশ তো সোজা আমাদের কাছে। তো স্যার, সরি আমার স্যার বলছি, একটু সলভ করিয়ে দিন। কাইন্ডলি অনুরোধ করছি, রাইট? কাইন্ডলি মানে কি? একটু অনুরোধ করা বা দয়া করে। কাইন্ডলি সলভ ইট, করিয়ে দিন প্লিজ। আর প্লিজ লিখবে না, কাইন্ডলি শুধু প্লিজ লিখবে না, কাইন্ডলি সলভ ইট প্লিজ, একদম ভুল। সো স্যার আই হ্যাভ নট সলভ কোশ্চেন নাম্বার 5, কাইন্ডলি সলভ ইট, এটা করিয়ে দিন। টিচার তখন কি বলছে? কেন বুঝিসনি নাকি? কেন বুঝিসনি নাকি, এটাই বলে। তো এটা কি ধরনের বাক্য? দেখো এটাও কিন্তু আমাদের প্রেজেন্টেই আছে, কিন্তু এটাতে একটা ব্যাপার আছে যে বুঝিসনি নাকিটা বাদ দাও, কেন বুঝিসনি নাকি? প্রশ্ন, ফার্স্টে তোরা বুঝেছিস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তোরা বুঝেছিস, তোরা বুঝিসনি, নাকি, নাকিটা জাস্ট এসছে জাস্ট ফর ফ্লো, কথার ফ্লোতে চলে এসছে। কেন বুঝিসনি নাকি? তো তোরা বুঝেছিস, ইউ হ্যাভ আন্ডারস্টুড, বোঝা ইংলিশ কি আন্ডারস্ট্যান্ড। তো ইউ হ্যাভ আন্ডারস্টুড, বুঝেছিস কি উল্টে দাও, ইউ হ্যাভ, তোরা বুঝেছিস, তোরাটা এখানে লেখা নেই, নিজে থেকে লিখতে হবে। তো ফার্স্ট কি করো, তোরা বুঝেছিস, ইউ হ্যাভ আন্ডারস্টুড, তোরা কি বুঝিসনি, তোরা কি বুঝিসনি, হ্যাঁ না প্রশ্ন, হ্যাঁটাকে আগে দাও। তো আমি কি লিখবো? এবার দেখো, সরি এখানে একটা নিয়ম আছে, প্রশ্নবোধক প্লাস না, প্রশ্নবোধক প্লাস না। তো তোরা ফার্স্ট কি, তোরা বুঝিসনি, তোরা ফার্স্ট বুঝিসনি, ইউ হ্যাভ কি নট আন্ডারস্টুড, তোরা বুঝিসনি, তোরা বুঝিসনি। তো এবার কি করবো, তোরা কি বুঝিসনি, এই হ্যাভটাকে আগে নাও, আর নট কি নটের জায়গাতেই বসবে, কখনো হ্যাভ নট আগে বসবে না। ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে হ্যাভ নট আগে বসে না। তখন আমি কি লিখবো, হ্যাভটাকে আগে দিয়ে দিচ্ছি, তাহলে কি লিখবো আমি এখানটায়, হ্যাভ ইউ নট আন্ডারস্টুড, হ্যাভ ইউ নট আন্ডারস্টুড, তোরা কি বুঝিসনি, তোরা কি বুঝিসনি, হ্যাভ ইউ নট আন্ডারস্টুড। বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে জিনিসটা কি খুব কঠিন? খুব কঠিন না, বেসিক বুঝেছি আমরা, সবটা পারবো। নেক্সট স্টুডেন্ট কি বলছে, দেখো এই বাক্যটা, এই যে দুটো লাইনের মধ্যে কত কিছু লুকিয়ে আছে দেখো। স্টুডেন্ট কি বলছে, ফার্স্ট বাক্যতে বলছে বুঝেছি, কে বুঝেছে? স্যার বুঝেছে। বুঝেছি, আমি বুঝেছি, তুমি বুঝেছো, সে বুঝেছে, আমি বুঝেছি। অ্যাকচুয়াল এখানে সাবজেক্ট কে আমি, এই জন্য বলেছি কজন বা আমাদের সাবজেক্ট থাকে, আমি, তুমি, সে। আমি বুঝেছি, তুমি বুঝেছো, সে বুঝেছে। তো আমি বুঝেছি, তো আমি বুঝেছি, আই এক্ষুনি করেছি, আই হ্যাভ আন্ডারস্টুড, আই হ্যাভ আন্ডারস্টুড, বা শুধু লিখতে পারতে আন্ডারস্টুড, কোনো ব্যাপার না। কিন্তু বাড়ি গিয়ে আর হচ্ছে না, কি বলছে, বাড়ি গিয়ে আর হচ্ছে না। বলো তো এটা কোন বাক্য হবে? কি হচ্ছে না? অঙ্কটা হচ্ছে না, বাড়ি গিয়ে এটা আর হচ্ছে না, বাড়ি গিয়ে এটা আর আমার দ্বারা হচ্ছে না। বাক্যটার বোঝো কোথায় ভয়েস চেঞ্জ ইউজ হয়। বাড়ি গিয়ে এটা আর আমার দ্বারা হচ্ছে না, এখানে কি হচ্ছে না, ম্যাথটা অ্যাকচুয়ালি হচ্ছে না, কিন্তু কার দ্বারা হচ্ছে না দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে না, কোনটা হচ্ছে না, ম্যাথটা হচ্ছে না। তো এটা তাহলে আমাদের কি বুঝতে পারছি, অ্যাকচুয়ালি হচ্ছে না মানে কন্টিনিউয়াস টেন্সে হবে, কিন্তু কন্টিনিউয়াস এর ভয়েস চেঞ্জে হবে। এটা অ্যাকচুয়ালি কার দ্বারা হচ্ছে না ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে কি হচ্ছে না। তো যখন কি হচ্ছে না হবে, অবজেক্টটা প্রয়োজন। তো অবজেক্ট এখানে কি, অঙ্ক, ইংলিশ এখানে হবে দ্য সাম, নট ম্যাথ। ম্যাথ মানে অঙ্ক সাবজেক্টটাকে বোঝায়, ওকে। তো এটা হচ্ছে না, এটা মানে কি দ্য সাম,
এটা যখন বলেছে তাহলে আমি ইট বসাবো এখানটায়, তা সামও বসাবো না। আমি যদি বলতাম যে বাড়ি গিয়ে অঙ্কটা হচ্ছে না, তখন সাম বসাতে হতো। তো ফার্স্টে বলো যে বাড়ি গিয়ে এটা হচ্ছে, আমি এটা বাড়ি গিয়ে করছি। আই এম ডুইং দ্য সাম ইন মাই হোম। ওকে, কিন্তু এটা উল্টে গেছে, ডুইং দ্য সাম। সামটাকে আগে নিয়ে চলে এসো, ছোট্ট করে লিখে দিই জিনিসটা, উপর থেকে একটু মুছতে থাকি, উপর থেকে একটু মুছতে থাকি, জানলে জিনিসটা বোঝানো যাবে কিভাবে কন্টিনিউয়াস সরি ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি করবো। দেখো কি বলছে, বলছে যে আমি বাড়ি গিয়ে এটা করেছি বা করছি। আই অ্যাম সরি, করা মানে এখানে তো সলভ করা, ম্যাথ করছি যখন। আই অ্যাম সলভিং দ্য সাম, কোথায়, ইন হোম। ওকে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল বাক্য। বাড়ি গিয়ে এটা আমার হচ্ছে, এটা আমার হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল কি টেন্স। ভয়েস চেঞ্জ করো, কি হচ্ছে কে করছে, এটা সাবজেক্ট, কি হচ্ছে সাম হচ্ছে অবজেক্ট, সাম হচ্ছে অবজেক্ট। তাহলে বাক্যটা অ্যাকচুয়াল কি গিয়ে দাঁড়াচ্ছে, দ্য সাম হচ্ছে না বলেছে। আচ্ছা, নটটা লাস্টে বসাচ্ছি, দ্য সাম এবার কি বসবে, এটা যেহেতু প্রেজেন্টে আছে, প্রেজেন্টে অ্যাম ইস এর মধ্যে একটা বসে, তাহলে দ্য সামের পরে অ্যাম ইস এর মধ্যে ইস বসবে। দ্য সাম ইজ সলভিং আছে, দেখো ভার্বের গায়ে আইএনজি আছে, তাহলে আমি কি করব, না একটা বিইং এর সাথে কি আনবো, এটা যোগ করে দেবো, বিইং কি সলভ, সলভড, সলভড। দ্য সাম ইজ বিইং সলভড কার দ্বারা, বাই মি, আমার দ্বারা, বাই মি, ইন দ্য হোম, ইন দ্য হোম বা অ্যাট দ্য হাউস, যাই হোক, ইন হোম। বোঝা গেল, এটা অ্যাকচুয়ালি বাক্য হবে। কিন্তু আমার অ্যাকচুয়ালি এখানে চেয়েছে এটা বাড়ি গিয়ে হচ্ছে না, এটা বাড়ি গিয়ে হচ্ছে না, এটা মানে হচ্ছে দা সাম, দা সাম বসাও, ইট ইজ হচ্ছে না বলেছে, এখানে হচ্ছে, ইট ইজ নট বিং ডান অ্যাট হোম। দেখো কার দ্বারা চেয়েছে কি অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি এখানে কার দ্বারা চেয়েছে, কার দ্বারা চাইনি, তাহলে বাই মি বসানোর দরকার নেই। বাই মিটা সব জায়গায় বা বাই কার দ্বারা হচ্ছে, এখানে সাবজেক্টটা কিন্তু ভয়েস চেঞ্জে আমার লাগে না। ওকে, সাবজেক্টটা ভয়েস চেঞ্জে লাগে না, এমনি সেখানে যেমন বলেছিলাম এটা যখন বলবে তখন বসাবে, যখন বলবে না বসাবে না। তাহলে বাক্যটা কি দিয়ে দাঁড়াচ্ছে, দ্য ইট সামের জায়গায় ইট ইজ নট বিং সলভড, ডান না সলভড, ইট ইজ নট বিং সলভড অ্যাট হোম। বোঝা যাচ্ছে, এটা বাড়ি গিয়ে আর হচ্ছে না। ভয়েস চেঞ্জ কোথায় ইউজ হয়, কিভাবে ইউজ হয় বোঝা যাচ্ছে। এটা বাড়ি গিয়ে হচ্ছে না, একটু কঠিন লাগছে কিন্তু এটা একদমই কঠিন না, পুরো সোজা। আই হ্যাভ আন্ডারস্টুড ইট ইজ নট বিং ডান অ্যাট হোম, এটা বাড়ি গিয়ে আর হচ্ছে না। এবারে লাস্ট বাক্য আমাদের কি বলেছে, রমাও বলছে করেনি। বলো তো এটা কি ধরনের বাক্য, রমাও বলছে ও করেনি। ওকে, রমাও বলছে কি ও করেনি। ন্যারেশন মনে আছে আমাদের, রমা একটা কথা বলেছে আমাকে, আমি ওটা বলেছি স্যার। তাহলে এটা কি ন্যারেশন চেঞ্জ, একজন আমাকে কথা বলেছে, আমি তার হয়ে অন্যজনকে কথা বলেছি। তাহলে রমা একটা কি বলেছে, রমা সেট আই করেছি বলেছে, তার করিনি বলেছে, করিনি, করেনি, করে না, করিনি, তার মানে পারফেক্ট। আই হ্যাভ নট ডানই লিখি এখানে দরকার নেই, আই হ্যাভ নট ডান। রমা অ্যাকচুয়ালি এই কথাটা বলেছে। এবার আমি তার হয়ে স্যারকে কি বলছি, যে রমা সেটটা কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে, টোল্ড দ্যাট সি, হ্যাভটা কি হয়ে যাবে, আচ্ছা বলছে, বলেছে নট বলেছে, সরি সরি সরি, এটা আমাদের কি ছিল, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল। রমা ইজ সেইং, মাই মিস্টেক, রমা ইজ সেইং, রমা ইজ সেইং। তো এখানে কি হবে, রমা ইজ টেলিং, কি টেল করছে সে, দ্যাট সি অলসো, সে আরো, সি হ্যাজ, সি অলসো হ্যাজ নট ডান, সেও করে, সেও করে। তাহলে অ্যাকচুয়াল কথাটা কি হবে, রমাও বলছে করেনি, বাক্যটার মধ্যে বোঝো, রমাও বলছে, বলছে সে করেনি, রমা ইজ টেলিং দ্যাট সি অলসো হ্যাজ নট ডান, বা সি হ্যাজ নট ডান অলসো, সেও করেনি, আমিও করিনি সেও করেনি। অলসোটা কেন এসেছে, কারণ আমিও করিনি সেও করেনি।
The Rama is telling, Rama বলছে that she also has not done, বা she has not done also. বোঝা যাচ্ছে কোথায় ন্যারেশন চেঞ্জ, কোথায় ভয়েস চেঞ্জ ইউজ হচ্ছে, বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি এইভাবে ইউজ করা হয়। বাক্যটা যদি তোমরা বুঝতে পারো, এই যে বাক্যটার পরে যদি বাংলাটা পুরোটা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি এগুলো শিখতে পারবে। তোমাদের সেকেন্ড স্টেপের যে বাংলা বলেছিলাম, বাংলাটা শিখতে হবে, সেই বাংলাটা তোমরা নিজে থেকে, এটা শেখা যায় না, এটা কিন্তু আপনাদেরকেই মাথায় আসে। তোমরা যখন এরকম ইংলিশ গুলো নিয়ে ভাববে সবসময়ের জন্য, এগুলো আপনা থেকেই চলে আসে। বোঝা গেল? ক্লিয়ার হলো এইটুকু? আর লাস্ট পার্টটুকু শিখে নিই এখন, এরপরেই লাস্ট পার্ট রয়েছে। এটা শিখে এই প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করি। চলো চলো লাস্ট পার্ট নিয়ে আমরা চলে এসেছি। লাস্টের টুকু আমাদের একদম সোজা, যদি এতটুকু বুঝতে পারি লাস্টটুকুও বুঝতে পারবো। দেখো লাস্টে কি বলছে, যে সে ম্যাথটা কোনো পারেনি, কি রমাও মেলাতে পারেনি। তখন স্যার কি বলছেন, স্যার বলছেন ও নিয়ে আয় দেখি। আচ্ছা বলো তো এটা কি হবে? ও ইংলিশ তো ওই লিখে দিচ্ছি, এক্সক্লামেটরি চিহ্ন বা এই যে বিস্ময়সূচক চিহ্নগুলো না, আহ এর মধ্যে করেই বসবে। আচ্ছা এখানে বলছে নিয়ে আয় দেখি, নিয়ে আয় দেখি, তাকে নিয়ে আসতে বলছে, মানে আমাকে দেখা, তোরা আমাকে দেখা। নিয়ে আয় দেখি মানে কি, তোরা আমাকে দেখা। তাহলে এক্ষুনি বললাম যে যখনই দুজনে মিলে কাজটা করবে তখন কি হয়, লেট দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে কি লিখবো, লেট মি সি, আমাকে দেখা, লেট মি সি। ও লেট মি সি। তখন স্টুডেন্ট কি বলছে, যে এইখানে মিলছে না, আবার কি আসছে আমাদের, এইখানটাই মিলছে না। কি মিলছে না, কার দ্বারা মিলছে না বলেনি কিন্তু, এখানে মিলছে না, এখানে অঙ্কটা মিলছে না, এখানে অ্যাকচুয়ালি অঙ্কটা এইখানে মিলছে না। ওকে বোঝা যাচ্ছে? তাহলে কোথায় হচ্ছে, তাহলে এখানে অঙ্কটা মিলছে, অঙ্কটা এখানে মিলছে, এখানে অঙ্ক মিলছে। তাহলে the sum is being solved here, এখানে মিলছে, অঙ্কটা এখানে মিলছে না। তাহলে কি হবে, একটা নট বসিয়ে দেবে, the sum is not being কি solved here, here মানে এইখানটা, অঙ্কটা এখানেই মিলছে না, the sum is not being solved here, এখানেই মিলছে না। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এই জন্যই বললাম টেন্সটাকে খুব ভালো করে পড়ো, টেন্সটার মতো আর কিছু নেই, কিন্তু টেন্সটা যত ভালোভাবে পারবে এটা তত ভালোভাবে লিখতে পারবে। তারপর স্যার কি বলছেন, এখানে ব্র্যাকেট বসানোর কথা, ব্র্যাকেটটা সে ভুল জায়গায় বসিয়েছে, ব্র্যাকেটটা ভুল জায়গায় বসিয়েছে। তাহলে বসানো ইংলিশ কি এটা, বসানো ইংলিশ হচ্ছে পুট, সিট না, কিন্তু সিট কে হয়, মানুষ সিট হয়। পুট মানে সে বসাতে বলছে, বসাতে বলছে, তাহলে কে বসাবে, তুই বসা, তুই উঠছ, তুই আমরাও বসাবো না। তাহলে কি লিখবো, ইউ পুট দ্য ব্র্যাকেট হেয়ার, হেয়ার মানে এখানে, আর হেয়ার মানে এখানে, আর দেয়ার মানে সেখানে। তো কি লিখবো, পুট দা ব্র্যাকেট হেয়ার, এইখানটায় ব্র্যাকেটটা বসা, এইখানটায় ব্র্যাকেটটা বসা। স্টুডেন্ট কি বলছে, আহা। আচ্ছা এই আহাটা কি লিখবো, এই যে, অবশ্যই না। দেখো আমরা শিখেছিলাম ইন্টারজেকশনে কি শিখেছিলাম, ইন্টারজেকশনে শিখেছিলাম যখন আমরা খুব খুশি হয়ে আমাদেরকে একটা করে আওয়াজ বেরোয়, কি হয় যখন খুব খুশি হয়, ওয়াও, যখন খুব দুঃখ পায়, অ্যালাস বা আহা, এরকম শিখেছি। তো যখন আহা মানে সে কি খুশি হচ্ছে, অবশ্যই না, সে কি দুঃখ পেয়েছে। দুঃখ পাওয়া ইংলিশ মানে আহা, আহা লেখা রয়েছে তো বিশেষ চিহ্ন, তাহলে আহা ইংলিশ কি, অ্যালাস। এগুলো এইভাবে ইউজ হয়, কিন্তু আদারওয়াইজ ওই যে ট্রান্সলেশন করো, কেন শেখায় জানো, জাস্ট ফর এই জন্যই শেখায়। এগুলো যদি বাক্যই না প্রয়োগ জানি, তাহলে এত শিখে কি করবো, তাই না? তো কি বলছে, আহা মানে আলাস, এই জন্যই মেনে নিই। দেখো এই জন্য এটা মেনে নিই, কার দ্বারা করা কিন্তু বলেনি, কি মেলেনি, এটা মেলেনি। আমারও ভয়েসে যখন দেখবে যে অবজেক্টের উপর বেশি জোর দিচ্ছে, অবজেক্টের উপর বেশি জোর দিচ্ছে, তখন জানবে সেটা ভয়েস চেঞ্জ করতে হবে। আর আমরা জানি ভয়েস চেঞ্জ কি করে করতে হয়, বলো। এই জন্য এটা মিলেছে, 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 কমপ্লিট হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইট হ্যাজ বিন সলভড। ভয়েস চেঞ্জও তোমাদের এইভাবে করতে হবে, ভয়েস চেঞ্জ এভাবে করতে হবে। ইট হ্যাজ বিন সলভড, এটা মেলেনি, ইট হ্যাজ নট বিন সলভড, এই জন্যই মেলেনি। তাহলে আচ্ছা এটা তো মেলেনি বোঝা গেল, মেলেনি ইংলিশ এইটাই হয়ে যাবে, ইট হ্যাজ বিন সলভড এটা মিলেছে, মেলেনি।
তো এই জন্য ইংলিশ কি হবে, দেখো এইগুলো হচ্ছে এক একটা ছোট করে অলংকার বলতে গেলে কেমন হয়, ধরো ইভেনচুয়ালি হয়, হুম, হাউএভার হয়, এগুলো সব বাংলা বলে দেবো। এগুলো হচ্ছে সেই বলেছিলাম না, এগুলো শেখার পরে আমরা লাস্টে কয়েকটা ক্লাস করবো জাস্ট ফর ট্রিক্স এর জন্য, সেগুলো বসালো আরো বাক্যগুলো সুন্দর হবে। এরকমই একটা বাক্য, এই একটা ফেস দিচ্ছি তোমাদের, দেখবে দ্যাট ইজ ওয়াই, তার মানে কি এই কারণে বা এই জন্য বা ফর দিস রিজন। ওকে, এইগুলোর মানে কি এই জন্য বা এই কারণে। তো দ্যাট ইজ ওয়াই, এই জন্যই মেলেনি, এটা মেলেনি, ইট হ্যাজ নট বিন কি সলভ, এই জন্য এটা মেলেনি, দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ নট বিন সলভড। তখন টিচার কি বলছেন যে পরেরটা কর, একা একা, একা একা পরেরটা কর, বোঝা যাচ্ছে? একা একা পরেরটা কর, নিজেরাই করো তো একা একা পরেরটা। দেখো পরেরটা কর মানে এটাও প্রেজেন্ট টেন্সে নির্দেশ করছে, তো নির্দেশ করছে মানে কি পরেরটা কর, করাই কি টু বা সলভ, সলভ লিখবে আমার এখানটায়, কে করবে, তুমি করবে, তুমি উঠছো আমিও লিখবো না, তুই কর, ইউ সলভ ইট, তো ইউটা বাদ দাও, সলভড দা কি পরেরটা, নেক্সট ওয়ান, সলভ দা নেক্সট ওয়ান, একা একা মানে এলোন। বা আরেকটা জিনিস লিখতে পারো এই অ্যালোনের পরিবর্তে, বাই ইওর ওন, একা একা। আমার কিন্তু এগুলো কোনো মুখস্থ নেই, জানো তো, এগুলো করতে করতে এমন হয়, এটা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, তুমি যেভাবে জিনিসটাকে নিয়ে যাবে সেইভাবেই জিনিসটা দেখে হবে কিন্তু। এখানে আরো জিনিস হয়, যদি মাথায় আসতে বলতে হবে, এখন মাথায় আসছে না এই মুহূর্তে, একা ইংলিশ এলোন, কিন্তু আমি বলতে পারি যেটা তুমি নিজের মতো করে পারো, বাই ইওর ওন। নেক্সট, শুনে বলছে এটাও মুশকিল, এটাও মুশকিল, তার এটাও মুশকিল মনে হচ্ছে। আচ্ছা বলো, এখানে কোনো ভার্ব আছে কি? আসলে কোনো ভার্ব নেই, তাহলে এটাও হয় মুশকিল। সঙ্গে সঙ্গে বোঝো কি বলতে চেয়েছে, বাংলাটা আগে বোঝো, এটাও মুশকিল। তাহলে ইট ইজ হার্ড বলতে পারো, ডিফিকাল্ট বলতে পারো, টাফ বলতে পারো, তো আমরা হার্ডই লিখি ম্যাম। ইট ইজ হার্ড অলসো, এটাও হার্ড অলসো মানে কি আরো, কারণ আমরা একটা করেছি হার্ড, আরো একটা করছি আবারও হার্ড। দেখা যাক, আবার দেখতে বলছে, যখনই দেখা যাক, নিয়ে আয় দেখি, করা যাক, তাহলে কি লিখবো, লেটস সি, দেখা যাক কি হয়, লেটস সি বা লেট ইট বি সিন। দেখো এই যে প্রত্যেকটা কথা তোমাদের লেখালাম আমি ইংলিশে, এগুলোর প্রত্যেকটার কিন্তু ভয়েস চেঞ্জ করে, কিন্তু অতটা আমরা এখন যাও, আমরা এখন এইটাই প্র্যাকটিস করি। দেখো একদিনে এটা হয় না, যত তাড়াতাড়ি আমি করতে পারছি তোমরা এত তাড়াতাড়ি এখন পারবে না, বিকজ দেখো এই জিনিসটা আমার প্রচুর প্র্যাকটিস করা, প্রচুর প্র্যাকটিস করার পরে এই জিনিসটাতে এসছে। হিন্দি থেকে জানবে ইংলিশে কনভার্ট করাটা সোজা, বাংলাটা অতটা সোজা নয়, কারণ বাংলার মধ্যে একটা স্টেপ থাকে, বাংলার মধ্যে আরেকটা স্টেপই হচ্ছে এই বাঙালি বাংলা যে কথাগুলো হয় না, সেই কথাগুলো একদম শর্ট ফর্মে হয়, ছোট্ট করে কথা বলা হয়, সেই ছোট্ট কথাটাকেই বড় করতে হবে, বড় যদি করতে পারো তাহলে ইংলিশ পারবে। হুম, কিন্তু হিন্দি কথা তেমন হয় না, হিন্দি কথা বড়ই হয়, কিন্তু আমাদের শিখতে হবে কি বাংলা থেকে ইংলিশ। তো বাংলা থেকে যখন ইংলিশ শিখবো, আমাদের মাঝখানে যে স্টেপটা এতদিন উচ্চ পড়েছিল সেই স্টেপটাকে আমাদেরকে এখন জাগ্রত করতে হবে, বুঝতে হবে যে এই জিনিসটা আসলে কিভাবে হয়। তো এইভাবে প্র্যাকটিস করো। ফার্স্টে কি করবে, সেন্টেন্স করো, টেন্সটা পুরোটা কমপ্লিট করো, টেন্সের পরে ভয়েস চেঞ্জ করো, টেন্স আর ভয়েস চেঞ্জ পুরোপুরি যখন পাকাপোক্ত হয়ে যাবে না, তখন থেকে আগে থেকে ভাবতে স্টার্ট করো, কারণ ভাবতে তো আর এই জিনিসগুলো আর মাথাটাই হচ্ছে না না। ভাবো, জিনিসগুলো ভাবো, যত ভাববে তত পারবে, এগুলো একদিনের জিনিস না যে করিয়ে দিলাম তোমরা পরের দিন থেকে পারবে, ভাবতে থেকো। তোমাদের এরপরে একটা সেশন নেবো যে হাউ টু থিঙ্ক ইন ইংলিশ, ইংলিশ নিয়ে ভাবতে হয়। দেখো থিঙ্ক ইংলিশ আর থিঙ্ক ইন ইংলিশ দুটোর কিন্তু বিষয়গুলো আলাদা। কিভাবে আলাদা হয়, তোমরা যখন বলি যে থিঙ্ক ইংলিশ মানে তোমরা শুধু ইংলিশ ভাবো, আর তোমরা থিঙ্ক ইন ইংলিশ বলো তাহলে কি তোমরা ইংলিশে ভাবো, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক আছে। যখন এই জিনিসটা শিখবো তখন দেখবে আরো কত ইমপ্রুভ হচ্ছে। কিন্তু যদি আমাদের কাছে পুঁজি না থাকে, আমরা স্টার্ট করবো কি দিয়ে, তাই এতগুলো পুঁজি তোমাদের দেওয়া, ইংলিশ গ্রামারের প্রত্যেকটা লেসন তোমাদের কমপ্লিট করা জাস্ট ফর